আজ আমি একটা বৈবাহিক সমস্যা নিয়ে ভিডিও করতে চলেছি, কিন্তু এই সমস্যাটা খুব কমন, কিন্তু এর উপর খুব একটা কন্টেন্ট ইউটিউবে নেই। তাই ভাবলাম এটা নিয়ে হয়তো একটা কন্টেন্ট বানালে আপনাদের কাজে আসতে পারে। তো মন দিয়ে শুনবেন, কারণ এই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রাসঙ্গিক। কারণ আজকালকার জীবনে খুব দেখা যায় যেটা স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো অশান্তি হচ্ছে, ওয়াইফ সবসময় একটা থ্রেট দেওয়ার মেন্টালিটি থাকে যে আমার যদি এই ডিমান্ডটা পূরণ না করো তাহলে আমি সুইসাইড করব, আমি আত্মহত্যা করব এবং তোমাদের পরবর্তী জীবনটা জেলে কাটাতে হবে। তো এরকম থ্রেট আসলে আপনি কি করবেন, আপনার কি কি প্রিকশনারি মেজার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে শুরু করি। ফার্স্ট আপনি কি করবেন, প্রথম আপনি পারলে যখনই এরকম থ্রেড দেবে পারলে আপনি অডিও বা ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করুন। পারলে আগে থেকে যদি এরকম অনবরত হতে থাকে তো ঘরে আগে থেকে একটা স্পাই হিডেন ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন। পারলে অনেকগুলো লাগান ঘরের বিভিন্ন জায়গায়, যাতে কোনোভাবেই সেটা মিস না হয়। কারণ এরকম আচরণ থেকে পরবর্তীকালে আপনাদের ওয়াইফ যদি কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু পরবর্তী জীবন আপনাদের খুব ভয়ানক হতে পারে। কারণ বিয়ের 7 বছরের মধ্যে যদি ওয়াইফ যদি আত্মহত্যা করে তাহলে সেকশন 304B আইপিসি অনুসারে আপনাদের কিন্তু কারাবাস হতে পারে, আর সেটাই কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ এক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা পুরোপুরি হবে যারা অভিযুক্ত তাদের উপর। তাদের প্রমাণ করতে হবে যে তারা দোষী নয়। অন্য অন্য কেসের ক্ষেত্রে কি হয়, কমপ্লেন্ট মাত্র যে ধরুন অভিযোগকারী তাকে প্রমাণ করতে হয় যে এই যে ব্যক্তি যারা অভিযুক্ত তারা দোষ করেছে। কিন্তু এক্ষেত্রে আপনার যে অভিযুক্ত তাকেই প্রমাণ করতে হয় যে আমি দোষী নয়, সেটা কিন্তু খুব কঠিন। এক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা অনেকটা পক্সো কেসের মতো। তাই ফার্স্টে এই কথাটা বলে শুরু করলাম, কারণ কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এরকম সমস্যা কিন্তু অনেকেই এর সম্মুখীন হচ্ছে এবং পরবর্তী জীবনটা তাদের আইনি জটিলতা এবং জেলে কাটাতে হচ্ছে। তাই একটা সুস্থ জীবনযাপন করার জন্য এই ভিডিওটা কিন্তু খুব জরুরি। কি কি করবেন সেটাই আমি এই ভিডিওতে বলবো। সবার আগে যেটা বললাম, পারলে একটা স্পাই হিডেন ক্যামেরা ঘরে ইনস্টল করে রাখবেন, বা যাদের ক্ষমতা নেই তারা মোবাইলে অডিও ভিডিও রেকর্ডিং করে রাখতে পারেন। যদি আপনাকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজ বা এসএমএস এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে যদি এরকম থ্রেড ওয়াইফ দিয়ে থাকে তাহলে সেটার স্ক্রিনশট বা সেটার ব্যাকআপ রেখে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কি করবেন, এরপরে আপনার শ্বশুরবাড়ি অর্থাৎ স্বামীকে বলছি, আপনার শ্বশুরবাড়ি অর্থাৎ মেয়ের বাপের বাড়িতে আপনাকে জানাতে হবে। সেটা প্রথমে ফোনে জানালেন, সেটা কিন্তু অডিও রেকর্ডিং অবশ্যই হবে। আজকালকার ফোনে ইনবিল্ট অডিও রেকর্ডিং থাকে, যাদের নেই তারা থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে এটা করতে পারেন। অবশ্যই সেটাতে কিন্তু একটা রিমাইন্ডার অপশন থাকবে, তারাও যাতে জানে যে তাদের কলটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, এটা আর্টিকেল 21 ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুসারে সবারই একটা প্রাইভেসি থাকে। তো প্রাইভেসির কথা মাথায় রেখেই বললাম যে সেটা যাতে অবশ্যই অ্যালার্ট থাকে এবং সেটা যাতে আপনার যে ওই পক্ষের লোক যে আপনার ফোনের ওপরে আছে সে যাতে এই কশনটা পায় যে কলটা রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এই রেকর্ডিং আপনি করতে পারেন। তারপর কি করতে পারেন, তারপরে কাজটা হলো যে আপনি তো মুখে বলে দিলেন ফোন করে যে আপনার মেয়ে এরকম করছে, আপনি আপনার বাড়িতে এসে, আমার বাড়িতে এসে আপনার মেয়েকে বুঝিয়ে যেতে পারেন, বা চাইলে আপনার মেয়েকে কিছুদিনের জন্য আপনার বাড়িতে নিয়ে গিয়ে বোঝাতে পারেন। যদি চাই, যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা মেয়েকে কোনো সাইকোলজিস্টের কাছে ট্রিটমেন্ট করাতে পারেন, কাউন্সিলিং করাতে পারেন। হ্যাঁ, অবশ্যই তার খরচ আমি দেব, এটা আপনি ফোনে বলতে পারেন। এরপর আপনি ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে লিখিত আকারে আপনার শ্বশুরবাড়ির লোকজনকে জানাবেন। এর পরের পর্ব হলো আপনি এসব করলেন, দেখলেন কিছু হচ্ছে না, এরপর আপনার কাজ হলো আপনি
আপনার যে অফিসার ইনচার্জ আছে, যেই পুলিশ স্টেশনের আন্ডারে আপনার বাড়ি, তাকে আপনি চিঠি লিখে জানাবেন। যদি আপনাকে অনেক সময় হয় রিসিভ করতে চায় না থানা এসব ক্ষেত্রে, তো আপনি তাহলে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই থানা এগুলোকে এন্টারটেইন করে, রিসিভ করে নেয়, জেনারেল ডায়েরি করে। তবে যদি কখনো এরকম হয় যে আপনার রিসিভ করছে না, সেক্ষেত্রে আপনি ইমেল বা রেজিস্টার্ড পোস্টের সাহায্য নিতে পারেন। আপনি পুলিশের সুপিরিয়র অফিসারদেরও ইমেলের মাধ্যমে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঘটনা জানিয়ে রাখতে পারেন। এগুলো হলো আপনার কাছে ডকুমেন্টস এবং এভিডেন্স যে আপনি চেষ্টা করেছিলেন আপনার ওয়াইফকে বাঁচানোর এবং আপনার একটা সৎ ইন্টেনশন ছিল এবং এর জন্যই আপনি সবাইকে জানিয়েছিলেন আগে থেকে বিষয়টা। এর পরের কাজ হলো, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখবেন ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার থাকে। তো ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসারের কাছে চিঠি লিখে আপনি জানাতে পারেন যে আমার ওয়াইফ এরকম ভাবে আমাকে মানসিকভাবে টর্চার করছে, আমাকে সবসময় ভয় দেখাচ্ছে যে আমি আত্মহত্যা করে নেব, আমার ডিমান্ড পুরোপুরি ফুলফিল না হলে এরকম ভাবে আমাকে ভয় দেখাচ্ছে। এতে আমি এবং আমার পরিবারের অন্য সদস্যরা আতঙ্কের মধ্যে আছে এবং ভয় পাচ্ছে। এতে আমাদের মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। এইভাবে আপনি চিঠি লিখতে পারেন। তারা দুই পক্ষকেই নোটিশ দিয়ে ডাকবেন এবং আপনাদের মীমাংসা করার চেষ্টা করবেন। যদি সেটাতেও কাজ না হয়, যদি মনে করেন আপনি এই ঘটনার উপর ভিত্তি করে একটা কেস লজ করতে পারেন, থানাতেই পারেন, অথবা আপনি কোর্টেও কেস লজ করতে পারেন। সেকশনটা হলো সেকশন 309 এবং 506 আইপিসি অনুসারে কেস লজ করতে পারেন। যদি এরকম হয় যে আপনার ওয়াইফ এই ভয় দেখিয়ে আপনার থেকে টাকা নিয়েছে বা কোনো ভ্যালুয়েবল জিনিস নিয়েছে, যে আমি সুইসাইড করব, না হলে আমাকে এটা দিতে হবে, আমাকে এত টাকা দিতে হবে, বা আমাকে এই গোল্ড চেনটা দিতে হবে, নেকলেস দিতে হবে, এরকম ভয় দেখিয়ে যদি কিছু টাকা নিয়ে থাকে বা কিছু ভ্যালুয়েবল জিনিস আপনার থেকে নিয়ে থাকে, সেটা যদি প্রমাণ থাকে, অবশ্যই আপনি 309, 506 এবং 384 আইপিসি অনুসারে কেস করতে পারেন। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন 384 আইপিসি কি? এটা হলো একটা এক্সটর্শনের কেস। কারণ কি? এটা অবশ্যই একটা এক্সটর্শন, কারণ কাউকে ভয় দেখিয়ে কিছু নেওয়া, সেটা কিন্তু এক্সটর্শনেরই সামিল। তাই আপনাকে এই ব্যাপারে আসতে হবে এবং এই প্রিকশন গুলো নিয়ে রাখতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু আপনাকে অসুবিধার সম্মুখীন হতে পারে। এবার আমি চাই না কখনো আপনাদের সংসারে অশান্তি হোক এবং স্বামী স্ত্রীর মধ্যে কখনো বিভাজন আসুক। তবে যদি এরকম ঘটনা ঘটতে থাকে, আপনাকে আমি রাস্তা বলে রাখছি, সেটা হলো সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে আপনি মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডে কন্টেস্টেড ডিভোর্স ফাইল করতে পারেন এবং এক্ষেত্রে যদি আপনার কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে, তো আপনি ডাইভোর্স পেয়ে যাবেন। হলো। এরপরে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এবং স্ত্রীকে ছাড়তে না চান, কোনোভাবেই তাকে হারাতে না চান, তো আপনি তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যেতে পারেন। তার মেন্টাল হেলথ কন্ডিশনের ঠিক নেই, তাই তার ট্রিটমেন্ট করাতে পারেন এবং একজন কাউন্সিলরকে দিয়ে তার কাউন্সিলিং করাতে পারেন। এটাতে দুটো লাভ হবে। একটা হলো আপনার কাছে আপনার ওয়াইফ আবার ফিরে আসবে নতুন রূপে, সুস্থতা সে অর্জন করবে, আপনার সংসার সুখী হবে। যদি এরকম হয় ওয়াইফ ঠিক হলো না, কোনো সমস্যার সমাধান হলো না, কিন্তু একটা সমস্যা কিন্তু থেকে আপনি বাঁচলেন, সেটা হলো আপনার কাছে এই যে মেডিকেলের কাগজপত্রগুলো আপনি জোগাড় করলেন, ওয়াইফকে ডাক্তার দেখালেন, এটাতে কিন্তু আপনার কাছে একটা জিনিস থেকে গেল, সেটা হলো আপনার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে, সেটা ডাক্তার লিখে দিচ্ছে। এটা কিন্তু মস্ত বড় একটা প্রুফ। ভবিষ্যতে যদি আপনার উপর কখনো 304B কেস হয় বা কোনো 498 আইপিসির কেস হয়, কোনো যদি কেস হয় আপনার উপর, এটা কিন্তু একটা রক্ষা কবচের উপর মতো কাজ করবে এবং ঢাল হয়ে আপনার সামনে দাঁড়াবে। হ্যাঁ, তবে এটাও নয় যে আপনি পুরোপুরি হবে সেখান থেকে মুক্তি পাবেন বা মুক্ত হয়ে যাবেন, কারণ এর পিছনে অনেক রকম আইনি কার্যবিধি আছে, আইনি কার্যকলাপ আছে এবং
ভারতীয় আইন অনুসারী আপনার এই প্রত্যেকটা কেসের গুরুত্ব এবং তার প্রত্যেকটা কেসের ঘটনা আলাদা হয়, তাই প্রত্যেকটা কেসের মুক্তির উপায় এবং তার কার্যবিধি আলাদা আলাদা হয়। কিন্তু তাহলেও আপনি একটা ঢাল পাবেন যেখানে নিজেকে রক্ষা করার মতো কিছু বলার মতো জায়গা কোর্টে আপনার তৈরি হবে। আর আমি চাই না কখনই আপনাদের মধ্যে অশান্তি হোক এবং স্বামী স্ত্রীর মধ্যে আইন আদালত পুলিশ আসুক, আপনারা সুখে সবাই সংসার করুন এবং ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।